আসসালামু আলাইকুম। চ্যানেলের সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সোহেল ফয়সাল। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। সহিংসতা বন্ধ করে ভালোবাসার বাংলাদেশ গড়ে তুলতে বললেন খালেদা জিয়া। বিএনপির সমাবেশে দুর্নীতিমুক্ত দেশ গড়তে তারেক রহমানের আহ্বান। কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে 209 বন্দীর পলায়ন, নিরাপত্তারক্ষীদের গুলিতে 6 জন নিহত। বৃহস্পতিবার রাত 8টার দিকে অন্তর্বর্তী সরকারের শপথের সম্ভাবনা জানালেন সেনাপ্রধান। সাম্প্রতিক সহিংসতায় জড়িতদের আইনের আওতায় আনার ঘোষণা। শ্রম আইনের মামলায় ডক্টর ইউনূস সহ 4 জনের সাজা বাতিল। নতুন বিজয়ের সর্বোত্তম সদ্ব্যবহার নিশ্চিতে নোবেল জয়ীর আহ্বান। এবং বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে সব পুলিশ সদস্যকে কাজে যোগ দেওয়ার নির্দেশ। অপেশাদারদের দোষারোপ করলেন নতুন আইজিপি। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এখন যাচ্ছি বিস্তারিত সংবাদে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ছাত্র তরুণরা যে স্বপ্ন নিয়ে আন্দোলন করেছে সেই স্বপ্ন বাস্তবায়নের কাজ করতে হবে। নয়াপল্টনে বিএনপির সমাবেশে হাসপাতাল থেকে ভিডিও বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেন, প্রতিহিংসা নয়, শান্তি আর ভালোবাসার বাংলাদেশ গড়ে তুলতে হবে। লন্ডন থেকে ভার্চুয়ালি সমাবেশে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সকল সহিংসতা বন্ধ করে সবাইকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বলেছেন, বিপ্লবের লক্ষ্য হিসেবে অন্তর্বর্তী সরকারের দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। রাহুল রায়ের রিপোর্ট। আওয়ামী সরকারের পতনের দুদিন পরই নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির এই সমাবেশ। জনসমাগম ছাড়িয়ে যায় কাকরাইল থেকে শান্তিনগর পর্যন্ত। অন্যদিকে ফকিরাপুল। উজ্জীবিত নেতাকর্মীদের দীর্ঘক্ষণ অপেক্ষার পর সমাবেশের একদম শেষে ভিডিও বক্তব্য দেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে। প্রগতি আর সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। কানায় কানায় পূর্ণ সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকল সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা বলেন তিনি। দেশকে গণতন্ত্রের উত্তরণের চলমান প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র স্পষ্ট হয়ে উঠছে। প্রশাসনের প্রতি আহ্বান, শক্ত হাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করুন, প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন। ধর্ম, বর্ণ পরিচয়ের কারণে কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকে, সবার আগে সেটি নিশ্চিত করতে হবে। অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার কথা বলে নিজেদের কিছু পরিকল্পনার কথাও বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গুণী মানুষদেরকে রাষ্ট্র পরিচালনায় ও নীতি প্রণয়নে অন্তর্ভুক্ত করতে জাতীয় সংসদে উচ্চ কক্ষ চালু করার প্রস্তাব বাংলাদেশ জাতীয়তাবাদী দল রেখেছে। এরই ভিতরে বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা
হস্তান্তর করতে হবে। তারেক রহমান বলেন, নতুন প্রজন্মের জন্য একটি দুর্নীতিমুক্ত জবাবদিহিমূলক বাংলাদেশ গড়তে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। নতুন বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের মতামতের সঙ্গে একাত্মতা পোষণ করে বিএনপি নেতারা বলেছেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত বিজয় যেন কোনো চক্রান্তকারী ছিনিয়ে নিতে না পারে, সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে। সরকার পতনের পর যারা বিভিন্ন এলাকায় নৈরাজ্য করছে তাদের পরিচয় দুর্বৃত্ত, দুষ্কৃতকারী। আক্তার হোসেনের রিপোর্ট। দীর্ঘ 17 বছর পর বিএনপিতে যেন নতুন প্রাণের সঞ্চার। আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথম সমাবেশ তাই পরিণত জনসমুদ্রে। নয়াপল্টনের সমাবেশ ফকিরাপুল, কাকরাইল ছাড়িয়ে শান্তিনগর পর্যন্ত বিস্তৃত হয়। রাস্তায় তৈরি হয় দীর্ঘ যানজট। সমাবেশে বিএনপি নেতারা বলেন, দ্বিতীয়বারের মতো মুক্ত হয়েছে দেশ, রাষ্ট্রের মালিকানা ফিরে পেয়েছে জনগণ। যে কোনো মূল্যে এই বিজয় রক্ষা করার কথাও বলেন নেতারা। গত 16 বছর যাবৎ এদেশের মানুষ নিজের হাতে ইচ্ছা মতো ভোট দিতে পারে নাই। এই মানুষের জনগণের অধিকার সুষ্ঠুভাবে তাদের ইচ্ছা মতো ভোট দেওয়ার সুযোগ এই অন্তর্বর্তী সরকারকে করতে হবে। যোগদান করে রাখবেন, সকল সময় তৈরি থাকবেন, যে কোনো অপশক্তিকে আমরা ইনশাআল্লাহ আবারও মোকাবেলা করব। যে বাংলাদেশে ঐক্য সৃষ্টি হয়েছে নতুন বাংলাদেশ গড়ার জন্য, এটা ভাঙার জন্য ফ্যাসিস্ট সরকারের দালালরা বিভিন্ন জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছে। আপনাদেরকে সাবধান থাকতে হবে। নতুন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার কথা বলেন বিএনপি মহাসচিব। বিলম্ব না করে দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানান তিনি। আমরা বাংলাদেশে একটা নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই, আমরা গণতন্ত্রের বাংলাদেশ নির্মাণ করতে চাই, আমরা ন্যায় বিচারের, মানবাধিকার, সাম্য এবং কল্যাণমূলক রাষ্ট্র আমরা নির্মাণ করতে চাই। আমরা এ ব্যাপারে ছাত্রদের সঙ্গে সম্পূর্ণ একমত। বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে জাতিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা বলেন বিএনপি নেতারা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। গাজীপুরের কাশিমপুরে হাই সিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যাওয়ার সময় নিরাপত্তারক্ষীদের গুলিতে 6 বন্দী নিহত হয়েছে। পালিয়ে গেছে 209 জন। তারা সবাই কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে বন্দী ছিলেন। বুধবার বিকেলে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিকেলে কারাগারের ভেতরে থাকা বন্দীরা বিদ্রোহ করে। বন্দীরা দেয়াল ভেঙে দেয়ালের সাথে বিদ্যুতের পাইপ লাগিয়ে কারারক্ষীদের মারধর করে পালিয়ে যেতে চায়। এ সময় বন্দীদের মধ্যে 209 জন পালিয়ে যায় এবং নিরাপত্তা কর্মীদের গুলিতে 6 জনের মৃত্যু হয়। নিহতদের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরে স্বজন ও হেফাজতে ইসলামের নেতাদের দাবির প্রেক্ষিতে মরদেহ সন্ধ্যায় হস্তান্তর করা হয়। আগামীকাল সন্ধ্যায় শপথ নিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে 15 বা তার কিছু বেশি সদস্য থাকতে পারেন এই সরকারে। অতিথি থাকবেন 400-র বেশি। সংবাদ সম্মেলনে এসব কথা জানালেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দেশের কয়েকটি জায়গায় সহিংসতার ঘটনায় দুঃখ প্রকাশ করে সেনাপ্রধান আশা প্রকাশ করেন 2-4 দিনের মধ্যেই পরিস্থিতি শান্ত হবে। নীলাদ্রি শেখরের রিপোর্ট। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীর জিওসি ও কমান্ডারদের সঙ্গে কথা বলেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এরপর দেশের চলমান পরিস্থিতি নিয়ে নৌ ও বিমান বাহিনীর প্রধানকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সরাসরি কথা হওয়ার তথ্য দিয়ে সেনাপ্রধান উল্লেখ করেন, দেশকে সুন্দর ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যেতে সক্ষম হবেন তিনি। প্রফেসর ইউনূসের সাথেও কথা হয়েছে, ওনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। আমার কাছে মনে হয়েছে উনি অত্যন্ত আগ্রহী এই কাজটা করার জন্য, এবং আমি নিশ্চিত যে উনি আমাদেরকে একটা সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের নিয়ে যেতে সক্ষম হবেন। একটা প্রস্তাব ছিল বিকালে করার,
বিকালে খুব টাইট হয়ে যেতে পারে, উনি 2:10-এর দিকে হয়তো এখানে আসবেন, এটা মে বি ভেরি টাইট। আমরা হয়তো তাহলে রাত্রেবেলা রাত 8টার দিকে করতে পারি, হয়তো 400 জন লোকের উপস্থিতি এখানে থাকবে। বিভিন্ন সময় যারা সহিংসতা করেছে তাদের ছাড় দেওয়া হবে না জানিয়ে সেনাপ্রধান বলেন, পুলিশ ফিরে আসলে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে। পরিস্থিতি এখন অনেক উন্নতি হচ্ছে, আস্তে আস্তে ধীরে ধীরে আমার ধারণা যে 3-4 দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। ঢাকার বাইরে যে সমস্ত লুটতরাজ অপরাধ সংগঠিত হচ্ছে ওগুলো প্রতিহত করার জন্য আমি তাদেরকে অনুরোধ করেছিলাম এবং তারা সেই কাজও করছে, এবং আমি নিশ্চিত যে আমরা সবাই মিলে একটা সুন্দর আবার স্বাভাবিক পরিস্থিতিতে আমরা ফেরত চলে আসতে পারব। সেনাবাহিনী নিয়ে অনেক গুজব চলছে, আর এসবে কান্না দিতে বলেন সেনাবাহিনী প্রধান। প্রশংসা করেন গণমাধ্যমেরও। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। অলিম্পিক গেমস উপলক্ষে প্যারিসে বাংলাদেশের নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে চত্বর উদ্বোধন করা হয়েছে। ফ্রান্স প্রবাসীরা বলছেন এটি অনেক সম্মানজনক একটি অর্জন। ফ্রান্স থেকে এম এ হাশেম জানাচ্ছেন বিস্তারিত। প্যারিসে অলিম্পিক গেমস শুরু হওয়ার কয়েকদিন আগে বাংলাদেশের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে প্লাস দু প্রফেসর মোহাম্মদ ইউনূস একটি চত্বর উদ্বোধন করা হয়। এটি প্যারিস 18তম ডিস্ট্রিক্টের পহ দো লা শাপেল এলাকায় মেট্রো থেকে একেবারেই কাছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নামের সাথে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের নামটিও লেখা রয়েছে। এখানে বাংলাদেশের অর্থনীতিবিদ, শান্তিতে নোবেল পদক বিজয়ী কথাটি লেখা রয়েছে। প্যারিসের বিভিন্ন স্থান, রোড বা স্থাপনাগুলোর নাম সাধারণত করা হয়ে থাকে কবি, সাহিত্যিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গদের নামে, বিশ্বযুদ্ধের ঘটনাবহুল তারিখ বা শহীদদের নামানুসারে। তবে এসব নামকরণ করা হয় সাধারণত সেসব ব্যক্তিদের মৃত্যুর পরে। এক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন ভাগ্যবান ব্যক্তি যে তিনি জীবিতকালে ওনার নামে একটি স্থায়ী চত্বরের উদ্বোধন করে যেতে পারলেন। ফ্রান্সে এটি প্রথম কোনো বাংলাদেশির নামে স্থাপনা বা একটি চত্বর। ডক্টর ইউনূসের নামে এই চত্বরটি উদ্বোধন হওয়ায় প্যারিসের বিশিষ্ট ব্যক্তিরা প্যারিসের মেয়র আন হিদালগোকে ধন্যবাদ জানিয়েছেন, যেহেতু ডক্টর ইউনূস এই অলিম্পিক গেমসের পিছনে নিবিড়ভাবে কাজ করেছেন বেশ কয়েক বছর ধরেই। এছাড়া ডক্টর ইউনূসের দর্শনের ভিত্তিতে তৈরি হয় প্যারিসের অলিম্পিক ভিলেজ। প্যারিস অলিম্পিক গেমসের সাথে সামাজিক ব্যবসার একটি সম্পর্কও রয়েছে। পহ দো লা শাপেল এই এলাকাটি একটি অভিবাসী অধ্যুষিত এলাকা এবং এখানে আশেপাশের এলাকাগুলোতে প্রচুর বাংলাদেশিরাও বসবাস করেন। এই ধরনের একটি স্থাপনা বা চত্বর হওয়াতে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিরা অনেক খুশি। আমরা এই এলাকায় থাকি এবং আমাদের বাসার সামনে এটা। ডক্টর ইউনূস হচ্ছে এমন একজন ব্যক্তিত্ব যেটা সারা বাঙালি, সারা বিশ্ব তাকে চিনে। তো আমাদের জন্য এটা খুবই গর্বের বিষয়। তো আমাদের এলাকায় একটা স্থাপনা হয়েছে ডক্টর ইউনূসের নামে, এজন্য আমরা অনেক গর্ববোধ করি বাংলাদেশি হিসেবে। ফ্রান্সে বাংলাদেশি কোনো বিশিষ্ট ব্যক্তিবর্গ বা কারো নামে স্থাপনা করতে গেলে বিষয়টিতে বেশ জটিলতা রয়েছে। ডক্টর ইউনূস অলিম্পিকের সাথে গভীরভাবে কাজ করায় ওনাকে এই বিরল সম্মান দেওয়া হয়েছে। এম এ হাশেম, চ্যানেল আই, ফ্রান্স। শ্রম আইন লঙ্ঘনের মামলায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের 3 পরিচালকের সাজা বাতিল করেছে শ্রম আপিল ট্রাইব্যুনাল। তাদের আইনজীবী বলেছেন, নিম্ন আদালত আইনের ভুল ব্যাখ্যা দিয়ে সাজা দিয়েছিল। মাসরুর শাকিলের রিপোর্ট। ডক্টর ইউনূসের গঠন করা গ্রামীণ টেলিকমের কিছু কর্মকর্তা কর্মচারী ও কলকারখানা পরিদর্শন অধিদপ্তর শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ এনে ডক্টর ইউনূস ও 3 পরিচালকের বিরুদ্ধে মামলা করেন। শ্রম আদালতে দ্রুতগতিতে মামলা শেষ করে ডক্টর ইউনূস ও 3 পরিচালককে সাজা দেয়। কাকরাইলে শ্রম আপিল আদালত ট্রাইব্যুনাল শুনানি শেষে রায় দেয়। আজকে এই আপিলটিকে চূড়ান্তভাবে গৃহীত করেছে, মঞ্জুর করেছেন এবং চার্জের থেকে আসামিদেরকে খালাস দিয়েছেন এবং অব্যাহতি দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস, তারপরে হচ্ছে আশরাফুল হাসান, নূরজাহান বেগম এবং মোহাম্মদ শাহজাহান, তারা হচ্ছে চেয়ারম্যান এবং ডাইরেক্টর গ্রামীণ টেলিকম। আদালতে বাদীদের একজন বলেন, রায়ের প্রতি তারা শ্রদ্ধা জানাবেন। যেখানে জাতিসংঘ বলেছেন ন্যায় বিচারের সাথে প্রতারণা, এই জিনিসটার আজকে সমাধান করে বাংলাদেশের জুডিশিয়ারির মান, ইজ্জত, সম্মান আজকে বিশ্বের সামনে ধরে তোলা হলো, তাই আমরা সন্তুষ্ট। তবে আদালতে কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের কেউ ছিলেন না। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। দেশবাসীর উদ্দেশ্যে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সাহসী ছাত্রদেরকে অভিনন্দন, যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছে। অভিনন্দন দেশের আপামর জনসাধারণকে, যারা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন।
আমাদের এই নতুন বিজয়ের সর্বোত্তম সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে। কোনো ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়। বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে এবং সব ধরনের সহিংসতা এবং স্থাবর ও অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনূস। ছাত্র ও দলমত নির্বিশেষে সকলকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন তিনি। ডক্টর ইউনূস বলেছেন, আমাদের প্রিয় এই সুন্দর বিপুল সম্ভাবনাপূর্ণ দেশটিকে নিজেদের ও পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করা এবং একে এগিয়ে নিয়ে যাওয়া এখন প্রধান কাজ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে পুরানো রাজনৈতিক দল, যাকে শেষ করা সম্ভব নয়। তিনি আরও বলেন, নেতাকর্মীদের উপর হামলা সহ সার্বিক পরিস্থিতিতে আমরা চুপ করে থাকতে চাই না। নেতাকর্মীদের সবাইকে সাহসিকতার সাথে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়। আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না, তবে আমাদের নেতাকর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না। আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সাহস নিয়ে দাঁড়ান, আপনারা একা না, আমরা আছি। বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি, আমরা আপনাদের সাথে আছি। মাঠ পর্যায়ে সকল পুলিশ কর্মকর্তা ও সদস্যদের বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে নিজ নিজ ইউনিটে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত আইজিপি। পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের তিনি বলেন, নেতৃত্বের ব্যর্থতার কারণে কিছু উচ্চাভিলাষী ও অপেশাদার পুলিশ সদস্য নীতিমালা ও মানবাধিকার লঙ্ঘন করে দায়িত্ব পালন করতে গিয়ে হতাহত হয়েছেন। এনামুল কবির রূপমের রিপোর্ট। দায়িত্ব গ্রহণের পর বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন পুলিশের নতুন আইজি মোহাম্মদ মঈনুল ইসলাম। পরে পুলিশ সদর দপ্তরের হল অব ইন্টিগ্রিটিতে সাংবাদিকদের মুখোমুখি নতুন পুলিশ প্রধান। আমাদের কতিপয় উচ্চাভিলাষী অপেশাদার কর্মকর্তার কারণে এবং কর্মকৌশল প্রণয়নে বল প্রয়োগের যে আপনি জানেন যে স্বীকৃত নীতিমালা রয়েছে, ইউজ অফ ফোর্স, যেখানে মানবাধিকারকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়, সেই নীতিমালা অনুসরণ না করা এবং কোনো কোনো ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন করা এবং নেতৃত্বের কর্মকৌশল গ্রহণে ব্যর্থতার কারণে আমাদের অনেক সহকর্মী আহত হয়েছেন, এমনকি অনেকে নিহত হয়েছেন, নিগৃহীত হয়েছেন। পুলিশ কর্মকর্তা ও সদস্যদের কাজে যোগদানের নির্দেশ দেন আইজিপি। পুলিশ ইউনিটের সব অফিসার এবং ফোর্সকে আগামী 8 আগস্ট 2024 তারিখ বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল সন্ধ্যার মধ্যে স্ব স্ব কর্মস্থলে যোগদান করতে হবে। মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং জেলার পুলিশ সুপারগণ স্ব স্ব অধিক্ষেত্রের থানা এলাকায় জ্যেষ্ঠ নাগরিক, পেশাজীবী, ছাত্র প্রতিনিধি, রাজনৈতিক ও গণমাধ্যম ব্যক্তিবর্গের সমন্বয়ে নাগরিক নিরাপত্তা কমিটি গঠন করবেন। আমরা জনসাধারণের প্রতি আহ্বান জানাচ্ছি, বর্ণিত কমিটি থানা এবং থানা এলাকার নিরাপত্তা বিধানে আপৎকালীন সহায়ক ভূমিকা রাখবে। পুলিশের নতুন আইজি বলেছেন, ছাত্রদের আন্দোলনকে কেন্দ্র করে যেসব হত্যাকাণ্ড ঘটেছে তার জন্য দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। চলমান সহিংসতা বন্ধ করতে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি আন্দালবীর রহমান পার্থ। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের পার্থ জানান, চলমান পরিস্থিতিতে রাষ্ট্রের সাংবিধানিক অভিভাবক হিসেবে রাষ্ট্রপতিকে তিনি গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত রাখতে ভূমিকা রাখার আহ্বান জানান। পার্থ বলেন, কিছু সংখ্যক পুলিশ ও আমলা দলীয় থাকলেও বেশিরভাগই নির্দেশ পালন করেছেন মাত্র। ওনারাও তো খুব সিগনিফিক্যান্ট কাজ করেছেন। আমরা হয়তো যেটা 17 বছর আন্দোলন করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি, ওনারা করেছেন। তো ডেফিনেটলি ওনাদের একটা স্টেক থাকবে, ওনাদের একটা সে থাকবে। আমার বিশ্বাস এটা রাষ্ট্রপতি বলেন বা ইউনূস সাহেব যিনি আসবেন, ওনারা বসে একটা ব্যালেন্স ক্রিয়েট করে ফেলতে পারেন।
সো আমার ধারণা ওই জিনিসটা ওভাবেই হোক। 15 বছর চাকরির কারণে অনেক আমলা দেখা গিয়েছে অতি আওয়ামী প্রেমীও ছিল, আবার অনেক প্রফেশনালও ছিল। এখন দেখা যাচ্ছে যে তাদের মধ্যে একটা ভীতি দাঁড়াচ্ছে। তো আমলাদেরকে যদি আপনি এই কমফোর্ট জোনে না আনেন তাহলে কিন্তু সরকারি অফিস চলবে না এবং কোনো কাজই হবে না। সো আমার কথাগুলি শুধুমাত্র রাষ্ট্র জানি এই 3 মাস 4 মাস 6 যাই হয়, আমরা তো এখনও বলতে পারি না যে কোনো ধরনের ধাক্কা না খায়, রাষ্ট্রের যেন ইকোনমি না হয়, মানুষের যেন কোনো অসুবিধা না হয়। আমার কথাগুলি বেসিক্যালি তার উপরেই ছিল। দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেছেন, ছাত্র জনতার আন্দোলনে তারও একাত্মতা ছিল, কিন্তু বিজয় পরবর্তী নানা তাণ্ডব দেখে আরও অনেকের মতো তিনিও ব্যথিত। দেশের সম্পদ ঐতিহ্যসহ বঙ্গবন্ধুর ভাস্কর্য, ধানমন্ডি 32 নম্বরের বাড়ি পোড়ানোর সহ ধ্বংসাত্মক কার্যকলাপের প্রতিবাদ জানিয়েছেন তিনি। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে ভিন্নমতকে গ্রহণের দাবি জানিয়েছেন সোহেল তাজ। ছাত্র জনতার উপর যাতে আর গুলি না চলে এই আহ্বান আমারও ছিল, কিন্তু বিজয় পরবর্তী দেশ জুড়ে নানান প্রতিহিংসামূলক কর্মকাণ্ড এবং সুযোগ সন্ধানীদের তাণ্ডব দেখে লাখো কোটি মানুষের মতো আমিও ব্যথিত। একজন সাধারণ নাগরিক হিসেবে আমি তীব্র প্রতিবাদ জানাই যারা ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনে অগ্নিসংযোগ করেছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে দিয়ে আমাদের কতটুকু লাভ হলো? আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী অন্যায় করেছে, তার নিরপেক্ষ তদন্ত হোক, এটা আমরা সবাই চাই, কিন্তু সবাইকে কেন আমরা প্রতিহিংসার মুখোমুখি দাঁড় করাচ্ছি? এবারে আই স্পোর্টস। দেয়ালে ঘেরা অবরুদ্ধ নগরের পরিবেশে বসবাস করেও নতুন প্রজন্মকে মানসিকভাবে সুস্থ করে গড়ে তোলার ক্ষেত্রে অবদান রাখতে সহায়ক ভূমিকা রাখছে ছাদ কৃষি। শহর বাড়িতে খোলা আঙিনা কিংবা খেলার উপযুক্ত মাঠ না পেয়েও ভবনের উপরে গড়ে তোলা সবুজের আয়োজনগুলো নতুন প্রজন্মকে দিচ্ছে মানসিক বিকাশ। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। নগর জীবনে সন্তানকে সুন্দর পরিবেশ ও নিরাপদ খাবার তুলে দিতে ঢাকা উত্তরার সাইফুদ্দিন খালেদ এবং সালমা দম্পতি উদ্যোগ নিয়েছেন ছাদ কৃষির। নিজ বাড়ির উপরে মাত্র 3000 বর্গফুট জায়গায় বছরব্যাপী উৎপাদন করছেন রকমারি নিরাপদ ফল ফসল। গতবার জাম্বুরা অনেকগুলি দিয়েছিল। আর এই কমলাটা কোথাকার? এটা হচ্ছে থাইল্যান্ডের। গতবারেও এরকম ফলন এসে, এর থেকে বেশি এসেছিল গতবার। এটা কটবেল এসেছিল, এখানে ডালিম ছিল, 2টা করমচা গাছ আছে, এখানে করমচা গাছে প্রচুর করমচা এসেছিল। থাই পেয়ারের মধ্যে এখনো কিছু পেয়ারা আসছে, এই সাইডে ফুলগুলি আসছে। ফিলিপিনো একটা স্যার আমরা কেটে কেটে বিভিন্ন জনকে দিয়েছি। 12 মাসি সফেদা, এবং সফেদাটা স্যার ভরা থাকে। অল্প দিনেই তারা মাটি ও ফসলের সঙ্গে নিবিড় পরিচয় ঘটাতে পেরেছেন। তাদের পাশাপাশি কৃষির প্রতি অনেক বেশি অনুরক্ত হয়েছেন পরিবারের ক্ষুদে সদস্যরাও। ফল একটু সবজি দেখতে বাচ্চারা খুব আনন্দ পায়। বলো তো এটা কিসের বীজ? পাট শাকের বীজ। তারপর এটা কি আছে? করলার বীজ। আয়োজনটি গত 3 বছরের প্রভাব ফেলেছে এলাকার অন্য সব বাড়িওয়ালাদের মাঝেও। আপনার আশেপাশে যে সমস্ত ছাদগুলো আমি দেখছি, এই সমস্ত জায়গাগুলোতে কি আগে? না স্যার, এগুলি তো খালি ছিল স্যার। লাস্ট 3 to 5 ইয়ার্সের মধ্যেই স্যার সবগুলি হয়েছে। নতুন প্রজন্মের নাগরিকদের সাথে গাছগাছালির প্রতি ভালোবাসা বা প্রেম জন্মানোর বিষয়টি খালিদ সাইফুল্লাহ এবং সালমা মাহিম দম্পতির মূল উদ্দেশ্য ছিল। সেই ধারাবাহিকতায় রচিত হয়েছে এই ছাদ কৃষিটি, এবং একথাও সত্যি যে পাশাপাশি এটিকে দেখে এই এলাকার আর অনেকগুলো ছাদ কৃষি হবে তৈরি হয়েছে, যেটি আগামীতে অন্য অনেকের জন্য অনুপ্রেরণার একটা বড় কারণ হতে পারে। ঢাকার উত্তরার খালিদ সাইফুল্লাহ এবং সালমা মাহিম দম্পতির ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার বেলা 3:05 হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে কিছুক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে থাকছে এবারে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। গত 24 ঘন্টায় ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় কমপক্ষে 50 জন নিহত হয়েছে, আহত হয়েছেন আরও অনেকে।
শুধু অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর আক্রমণে কমপক্ষে 12 ফিলিস্তিনি নিহত হয়েছে। দেইর এল বাংলায় ইসরায়েলি বাহিনীর সব শেষ হামলায় প্রাণ গেছে 3 জনের, আহত হয়েছেন 10 জনেরও বেশি। এছাড়াও বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। ওদিকে ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের মায়ফাউদুন শহরে একটি ভবনে অভিযান চালিয়ে 5 হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করেছে। জবাবে ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি সামরিক ব্যারাক লক্ষ্য করে এক ঝাঁক ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইয়াহিয়া সিনওয়ারকে তাদের নতুন রাজনৈতিক প্রধান হিসেবে ঘোষণা করেছে হামাস। এবার আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। এই প্ল্যাটফর্মে প্রদর্শিত হচ্ছে মঞ্চ নাটক গুণজান বিবির পালা। পদাতিক নাট্য সংসদের জনপ্রিয় পরিবেশনা এই নাটক। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সাইক সিদ্দিক। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে নাটকটি উপভোগ করতে পারবেন দর্শক। এবারে কৃষি সংবাদ। নরসিংদীর চাষিদের অর্থনৈতিক চিত্র পাল্টে দেওয়া ফলের নাম লটকন। কম খরচে বেশি লাভজনক হয় প্রতি বছরই বাড়ছে লটকনের চাষ। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে লটকন। এবছর আবহাওয়া অনুকূলে না থাকায় ফলন কিছুটা কম হয়েছে। এবারে প্রকৃতি সংবাদ। ব্রিজ না থাকায় সীমাহীন দুর্ভোগে বাগেরহাটের মোরেলগঞ্জের হাজারো মানুষ বাঁশের সাঁকো বানিয়ে নদী পারাপার করছে শিক্ষার্থী সহ স্থানীয়রা। এতে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ব্রিজ নির্মাণে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগের দাবি ভুক্তভোগীদের। সংবাদে আরও একটি বিরতি নেব, আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে থাকবে রাজধানীর সড়কে যানবাহনের শৃঙ্খলা ফেরাতে শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রম, প্রশংসা কুড়াচ্ছে সব মহলে। রাজধানীর সড়কে যানবাহনের শৃঙ্খলা ফেরাতে আজও স্বেচ্ছাশ্রম দিচ্ছে শিক্ষার্থীরা। ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ কষ্টসাধ্য হলেও হাসি মুখে কাজটি করে যাচ্ছে তারা। শিক্ষার্থীদের এমন উদ্যোগ প্রশংসা কুড়াচ্ছে সব মহলে। তবে সড়কের নিরাপত্তা ও শৃঙ্খলায় কোথাও কোথাও আনসার সদস্য নিয়োগ করা হয়েছে। ট্রাফিক পুলিশ না থাকায় চট্টগ্রামের সড়কগুলোতে যানবাহন নিয়ন্ত্রণে কাজ করছে শিক্ষার্থীরা। তাদের মধ্যে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, রোভার স্কাউট, রেড ক্রিসেন্টের ইউথ সদস্যরা শহরের মোড়ে মোড়ে যানবাহন নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছেন। সীমিত পরিসরে হলেও অনেকটা স্বাভাবিকভাবে চলছে গণপরিবহন সহ অন্যান্য যানবাহন। গত কয়েকদিন ধরে সিটি কর্পোরেশনের ময়লা আবর্জনা পরিষ্কার করছেন শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা। ছয় মাসের মধ্যে জাতীয় নির্বাচন দেয়া সহ দাবি আদায়ে 9 দফা কর্মসূচি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। গণ অভ্যুত্থান পরবর্তী লুটতরাজ, অরাজকতা ও ধর্মীয় সহিংসতা প্রতিরোধে সবাইকে আহ্বান জানান তিনি। সময় হলো আরও একটি বিরতি নেবার, আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে থাকবে সংবাদে আরও একবার আমন্ত্রণ। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে সাম্প্রদায়িক সহিংসতা বিরোধী গান কবিতার অনুষ্ঠান হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারের অনুষ্ঠানে বক্তৃতা করেন শিক্ষার্থী, আইনজীবী, কোটা সংস্কার আন্দোলনে নিহতদের পরিবারের সদস্য, চিকিৎসক, আন্দোলনে গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীরা।
আন্দোলনের নামে সারা দেশে নৈরাজ্য সৃষ্টি ও দেশের ইতিহাস মুছে ফেলতে একটি গোষ্ঠী অপতৎপরতা চালাচ্ছে বলে উল্লেখ করেন বক্তারা। আয়োজনে শিক্ষার্থী ও শিল্পীরা সঙ্গীত, নৃত্য পরিবেশনের পাশাপাশি কবিতা আবৃত্তি করেন। এবারে খেলার খবর।